হুম একটু কল্পনা করুন, প্রায় $30 মিলিয়ন একটা আস্ত উড়ন্ত কমান্ড সেন্টার, মানে যেটা এত উঁচুতে ওড়ে যে খালি চোখে মাটি থেকে দেখাও যায় না, সেটা হুট করে একটা আগুনের গোলা হয়ে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে খসে পড়ছে। বাপরে, এটা তো একদম হলিউড সিনেমার কোনো দৃশ্যের মতো শোনাচ্ছে, তাই না? ঠিক তাই, কিন্তু আজকের তারিখ মানে 2 এপ্রিল 2026, আর এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন না, এটা একদম বাস্তব। মানে মার্কিন সামরিক বাহিনীর জন্য এক বিশাল ধাক্কা। একদম। আমাদের হাতে আজ ডিফেন্স অ্যাফেয়ার্স ম্যাগাজিনের একটা একদম টাটকা রিপোর্ট এসে পৌঁছেছে। ব্রেকিং নিউজ হলো, অপারেশন এপিক ফিউলিয়ের অধীনে অভিযান চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের আকাশে তাদের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনের অন্তত 16টা ইউনিট হারিয়েছে। 16টা ড্রোন! মানে এটা সামরিক দৃষ্টিকোণ থেকে একটা অবিশ্বাস্য রকমের ক্ষতি। হ্যাঁ, আর এই রিপোর্টের পাশাপাশি আমাদের হাতে একটা ছবিও এসেছে। একটা সামরিক টার্নাকে দাঁড়িয়ে থাকা একটা রিপার ড্রোনের অত্যন্ত স্পষ্ট ছবি। আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত এই বিপুল আর্থিক আর সামরিক ক্ষতির পেছনের কারণগুলোই একসাথে বসে খুঁজব। একটা খুব দরকারি মিশন আমাদের আজকের জন্য। তবে আলোচনার একদম শুরুতেই একটা বিষয়ে খুব ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। মানে আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না, যুক্তরাষ্ট্র বা ইরান। কোনো দেশের রাজনৈতিক বা ভূরাজনৈতিক দাবির প্রতি আমাদের কোনো সমর্থন নেই। অবশ্যই না। আমাদের একমাত্র লক্ষ্য হল ম্যাগাজিনের এই সামরিক তথ্য আর উপাত্তগুলো সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণ করা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আমি ছবিটার দিকে তাকিয়ে আছি। মানে ছবিটা দেখলেই বোঝা যায় এটা আমাদের পরিচিত সাধারণ কোনো ড্রোনের মতো নয়। একদমই না। এটা স্কেলটাই অন্যরকম। আর এর বিশাল চওড়া দুটো ডানা যেন পুরো টারম্যাক দূরে ছড়িয়ে আছে। আর সামনের দিকের অংশটা, মানে নোজ বা নাকটা, অদ্ভুত রকমের ফোলা। দেখলে মনে হয় যেন ভেতরে একটা বিশাল মস্তিষ্ক লুকিয়ে আছে। আর ঠিক পেছনেই ওই বিশাল প্রোপেলারটা, তাই না? হ্যাঁ, আর পেটের নিচে বসানো আছে অত্যাধুনিক সব সেন্সরের কয়েকটা বল। তবে ছবিটায় সবচেয়ে নজর কাড়ে এর বিশাল আকার। ড্রোনের ঠিক নিচেই ইউনিফর্ম পরা দুজন সামরিক কর্মী কাজ করছেন। একজন নাকের কাছে হাত দিয়ে আছেন, আর একজন হলুদ রঙের কি একটা সরঞ্জাম হাতে হেঁটে যাচ্ছেন। মানে ওই মানুষগুলোর সাথে তুলনা করলেই বোঝা যায় আকাশে উড়ে বেড়ানো এই যন্ত্রটা আসলে কতটা অতিকায়। ঠিক বলেছেন। তো এই বিশাল যন্ত্রটা নিয়ে আপনার কি মনে হয়? উম, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কিন্তু শুধু এর আকার বা দাম নয়। মানে এই ঘটনাটা আধুনিক সামরিক ইতিহাসে একটা বড় ধরনের সতর্কবার্তা। অ্যালার্ম বেল বলতে চাইছেন? একদম। এটা শুধু কয়েকটা উড়ন্ত যন্ত্র মাটিতে আছড়ে পড়ার ঘটনা না। একসময় মনে করা হতো এই অত্যাধুনিক ড্রোনগুলো আকাশে প্রায় অজেয়, কেউ ছুঁতে পারবে না। হ্যাঁ, এই ধারণাটাই তো প্রচলিত ছিল। কিন্তু আজকের এই ব্রেকিং নিউজ প্রমাণ করছে যে একটা দেশের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এই মিলিয়ন মিলিয়ন ডলারের প্রযুক্তিগুলো ঠিক কতটা অরক্ষিত হয়ে পড়তে পারে। মানে এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে আধুনিক যুদ্ধবিদ্যার একটা বিশাল দুর্বলতা সবার সামনে চলে আসলো। আচ্ছা, দামের কথায় যখন আসলাম, আমি একটু বুঝতে চাইছি। মানে শুধু বিশাল আকার দিয়ে তো এর আসল গুরুত্ব মাপা যায় না। একটা ড্রোনের দাম কেন $30 মিলিয়ন ছাড়িয়ে যাবে? উম, অঙ্কটা বিশাল। বিশাল মানে কি? মালয়েশিয়াল মুদ্রায় এটা প্রায় 114 মিলিয়ন রিঙ্গিতের সমান। আমরা তো ড্রোনগুলোতে মূলত রিমোট দিয়ে চালানো ক্যামেরা বুঝি। একটা চালকবিহীন বিমানের এত দাম হওয়ার পিছনে আসলে বিজ্ঞানটা কি? কারণটা লুকিয়ে আছে এর ভেতরে থাকা অভাবনীয় সব প্রযুক্তির মধ্যে। এই যে $30 মিলিয়ন কথা বলা হচ্ছে, সামরিক ভাষায় একে বলে ফ্লাই অওয়ে কস্ট বা উড্ডয়ন ব্যয়। মানে ওড়ানোর জন্য এই পুরো টাকাটা লাগে? হ্যাঁ, মানে ড্রোনটাকে পুরোপুরি প্রস্তুত করে আকাশে ওড়ানোর জন্য এই খরচ। এর পেটের নিচে যে সেন্সরের কথা আপনি বললেন, সেখানে তো সাধারণ কোনো লেন্স নেই, আছে অত্যন্ত শক্তিশালী ইলেকট্রো অপটিক্যাল সেন্সর। আর এর সবচেয়ে জাদুকরি প্রযুক্তিটা হল SAR, মানে সিনথেটিক অ্যাপারচার রাডার। একটু থামাই আপনাকে। এই সিনথেটিক অ্যাপারচার রাডার জিনিসটা আসলে কি? এটা কি সাধারণ ক্যামেরার মতনই ছবি তোলে? না না, এর কাজ করার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। মানে সাধারণ ক্যামেরা তো আলোর ওপর নির্ভর করে, কিন্তু এই রাডারটা কাজ করে রেডিও তরঙ্গের সাহায্যে। রেডিও তরঙ্গ? মানে ওই বাদুড় যেভাবে শব্দ ব্যবহার করে অনেকটা সেভাবে? অনেকটা ওই রকমই একটা ব্যাপার। ড্রোনটা আকাশ থেকে মাটির দিকে ক্রমাগত রেডিও তরঙ্গ নিক্ষেপ করে, আর ওই তরঙ্গগুলো যখন মাটিতে থাকা পাহাড়, বাড়িঘর বা ধরুন কোনো লুকানো সামরিক যানের গায়ে লেগে ফিরে আসে,
ড্রোনটা সেই প্রতিফলিত তরঙ্গগুলো সংগ্রহ করে। ও আচ্ছা। হ্যাঁ, আর এই তরঙ্গের ফিরে আসার সময় আর বৈশিষ্ট্যর ওপর ভিত্তি করে ড্রোনের ভেতরের কম্পিউটার একটা নিখুঁত 3D ম্যাপ তৈরি করে ফেলে। সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য একটু আলোর প্রয়োজন হয় না। বাপরে, তার মানে ঘোর অন্ধকার বা একদম ঘন মেঘের ভেতরেও এই রাডার মাটির নিখুঁত ছবি বানাতে পারে। একদম তাই। মেঘ বা কুয়াশা এর কাছে কোনো বাধাই না। আর এখানেই কিন্তু শেষ নয়, এর সাথে যুক্ত আছে অত্যাধুনিক স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। মানে পৃথিবীর এক প্রান্তে ড্রোনটা উড়ছে, আর হয়তো হাজার হাজার মাইল দূর থেকে একজন পাইলট একে নিয়ন্ত্রণ করছেন। কোনো ল্যাগ বা বিরতি ছাড়াই? একদম, কোনো লেটেন্সি ছাড়াই। আর এর সাথে আছে প্রিসিশন স্ট্রাইক সক্ষমতা। মানে কয়েক মাইল ওপর থেকে লেজার গাইডেড মিসাইল ছুড়ে এটা নির্দিষ্ট টার্গেট ধ্বংস করতে পারে। ওকে, এবার আমি অঙ্কের হিসাবটা মেলাই। মানে ১৬টা ড্রোন হারানোর কারণে যুক্তরাষ্ট্রের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $৪৮০ মিলিয়ন। যেটা প্রায় ১.৮২ বিলিয়ন রিঙ্গিত। ভাবা যায়, ড্রোন যখন মার্কিন সামরিক নীতি একদম মূলে পরিণত হয়েছে, তখন এটা অন্যতম ব্যয়বহুল চালকবিহীন আকাশযান ধ্বংসের ঘটনা। এই বিপুল অঙ্কের ক্ষতির হিসাবটা শুনে একটা বিষয় মনে হচ্ছে। কি মনে হচ্ছে? এটা তো দাবা খেলায় কয়েকটা সাধারণ বোর্ডে হারানোর মতো ঘটনা না। এটা যেন বোর্ডের মাঝখান থেকে একসাথে অনেকগুলো মন্ত্রী বা কুইন হারিয়ে ফেলার মতো ব্যাপার। খুব সুন্দর একটা অ্যানালজি দিয়েছেন। আর এখান থেকেই বিষয়টা সত্যিই খুব কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। কারণ আমরা শুধু টাকার অঙ্কে আটকে থাকতে পারি না। ম্যাগাজিন অনুযায়ী এই ১৬টা ড্রোনের মধ্যে অন্তত ২টো ড্রোন এই সপ্তাহে ইরানের ইস্ফাহান শহরের কাছাকাছি ভূপাতিত হয়েছে। হ্যাঁ, ইস্ফাহান। আমি ম্যাগাজিনে দেওয়া ম্যাপটা খুব মন দিয়ে দেখছিলাম। পুরো ইরানের মানচিত্রে ইস্ফাহান জায়গাটা একদম মাঝখানে। আমার মনে হচ্ছে এটা শুধু ভৌগোলিক কোনো কারণে না, বরং এর ভেতরে এমন কিছু লুকানো আছে যা তেহরান যে কোনো মূল্যে রক্ষা করতে চায়। ইস্ফাহানের আসল রহস্যটা কি? পর্যবেক্ষণ অত্যন্ত তীক্ষ্ণ। ইস্ফাহানের গুরুত্ব আসলে কৌশলগত দিক থেকে অপরিসীম। মানে একে অনেকটা দুর্গের মতো করে সাজানো হয়েছে। দুর্গ? হ্যাঁ, কারণ এই অঞ্চলে রয়েছে ইরানের মিসাইল উৎপাদনের বিশাল সব অবকাঠামো। আর সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল তেহরানের পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গবেষণাগার আর স্থাপনাও এই ইস্পাহানেই অবস্থিত। মানে নিউক্লিয়ার ল্যাবগুলো সব এখানেই? ঠিক। আর এই কারণেই এই অঞ্চলটাকে রক্ষা করতে ইরান তাদের সবচেয়ে শক্তিশালী লেয়ার্ড এয়ার ডিফেন্স বা বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এই লেয়ার্ড এয়ার ডিফেন্স ব্যাপারটা একটু খুলে বলবেন? মানে এটা কি শুধু এলোপাথারি মিসাইল ছুড়ে মারা, নাকি এর পেছনে নির্দিষ্ট কোনো কাঠামো আছে? না, এলোপাথারি একেবারেই না। এটা একটা অত্যন্ত জটিল আর কোঅর্ডিনেটেড কাঠামো। একে কয়েকটা স্তরে ভাগ করা যায়। ধরুন, একদম বাইরের স্তরে থাকে শক্তিশালী আর্লি ওয়ার্নিং রেডার, যেগুলো অনেক দূর থেকে সিগন্যাল পায়। হ্যাঁ, এগুলো কয়েকশো কিলোমিটার দূর থেকে আকাশে কোনো শত্রুর উপস্থিতি শনাক্ত করতে পারে। যখনই এই রাডারগুলো একটা ড্রোনকে ডিটেক্ট করে, তারা মুহূর্তের মধ্যে সেই ডেটা ভেতরের স্তরের রাডারগুলোর কাছে পাঠিয়ে দেয়। মানে অনেকটা রিলে রেসের মতো, এক রাডার আর এক রাডারের হাতে টার্গেট তুলে দিচ্ছে। একদম পারফেক্ট উদাহরণ। আর ভেতরের স্তরে থাকে মিডিয়াম রেঞ্জ বা মাঝারি পাল্লার ইন্টারসেপ্টর মিসাইল। ড্রোনটা যতই ইস্ফাহানের কাছাকাছি আসতে থাকে, বিভিন্ন পাল্লার মিসাইলগুলো তাকে চারদিক থেকে ঘিরে ফেলার জন্য প্রস্তুত হতে থাকে। তার মানে পালানোর কোনো পথই থাকে না? ঠিক। এই নিখুঁত সমন্বয়ের কারণে MQ-9 রিপারের মতো ড্রোন, যেগুলো সাধারণত অনেক উঁচুতে ওড়ে, সেগুলোও এই রাডারের জাল থেকে পালাতে পারেনি। বুঝতে পেরেছি। মানে এটা একটা অদৃশ্য জালের মতো, যার প্রতিটি সুতো একে অপরের সাথে সংযুক্ত। আর এখানেই ম্যাগাজিন দুটো সম্পূর্ণ বিপরীতমুখী দাবি তুলে ধরেছে। একদিকে যুক্তরাষ্ট্রের দাবি, অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মানে IRGCর দাবি। হ্যাঁ, আর এই দাবিগুলোর বিশ্লেষণই এই ঘটনার সবচেয়ে জটিল অংশ। মানে আমরা যদি মার্কিন কর্মকর্তাদের বক্তব্য দেখি, তারা তো অপারেশন এপিক ফিউরিতে ড্রোনগুলো ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছেন। হ্যাঁ, তারা তো ডিনাই করছেন না। কিন্তু তারা জোরালোভাবে দাবি করছেন যে এই অভিযানটা ব্যর্থ হয়নি। তাদের মতে এই 16টা ড্রোন হারালোর আগেই
তারা ইরানের মিসাইল সক্ষমতা, নৌসম্পদ আর দূরপাল্লার হামলার ইনফ্রাস্ট্রাকচার ব্যাপকভাবে দুর্বল করে দিতে সক্ষম হয়েছেন। মানে ড্রোনগুলো ধ্বংস হওয়ার আগেই তারা তাদের লক্ষ্যের বড় একটা অংশ অর্জন করে ফেলেছে। অন্তত মার্কিন দাবি অনুযায়ী সেটাই। কিন্তু আমি যদি আইআরজিসির দাবিটা পড়ি, তারা তো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ম্যাগাজিনে লেখা হয়েছে আইআরজিসি দাবি করছে যে এই রিপার ড্রোনগুলো ইস্পাহানের ওপর তাদের আইএসআর মিশন শেষ করার আগেই ধ্বংস হয়েছে। আইএসআর মিশনটা একটু বুঝিয়ে বলবেন? মানে সামরিক ভাষায় আইএসআর হল ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রিকনেসেন্স। সোজা কথায় গোপন তথ্য সংগ্রহ আর নজরদারি। তো ইরানের দাবি হল ড্রোনগুলো কোনো তথ্য সংগ্রহ বা অ্যাট্যাক করার আগেই তাদের ওই সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে আকাশে ভস্মীভূত করে দিয়েছে। একদম ঠিক। আইআরজিসি মূলত এটা প্রমাণ করতে চাইছে যে তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা এখন এতটা উন্নত যে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির অত্যাধুনিক ড্রোনও তাদের আকাশসীমায় ঢুকে নিরাপদে মিশন শেষ করতে পারে না। মানে এটা একটা বড় ধরনের সিগন্যাল দেওয়া। ঠিক। আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তবে বুঝতে পারব যে ইস্পাহানের এই আকাশসীমা আসলে এখন একটা প্রযুক্তিগত স্নায়ুযুদ্ধের কেন্দ্র। অত্যাধুনিক আক্রমণাত্মক প্রযুক্তি বনাম অত্যন্ত সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা। হ্যাঁ, এবং এই চরম পরীক্ষা ক্ষেত্রে আপাতত মনে হচ্ছে তলোয়ারের চেয়ে ঢাল বেশি শক্তিশালী প্রমাণিত হচ্ছে। তাহলে এর সামগ্রিক অর্থ কি দাঁড়ায়? আমি একটু লজিস্টিক্স আর মজুতের দিক থেকে ভাবতে চাইছি। আমরা তো সবাই জানি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আকার কত বিশাল, তাদের বাজেটের কোনো অভাব নেই। তা তো বটেই। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় ভাণ্ডার থেকে মাত্র ১৬টা ড্রোন হারানো কি সত্যিই তাদের বিমানবাহিনীর সামগ্রিক সক্ষমতার উপর এতটা প্রভাব ফেলতে পারে? অনেকের মনে হতেই পারে যে এত বড় একটা বাহিনীর কাছে ১৬টা ড্রোন তো তেমন কিছুই না। বাইরে থেকে দেখলে হয়তো এমনই মনে হয়, কিন্তু সামরিক লজিস্টিক্সের গভীরে গেলে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই ড্রোনগুলো কি চাইলেই রাতারাতি হাজার হাজার তৈরি করে ফেলা যায়? যায় না। উত্তর হল না। এই MQ-9 রিপারগুলো তো কারখানায় বানানো সাধারণ বুলেটের মতো না যে প্রতিদিন লাখ লাখ তৈরি হচ্ছে। এর ভেতরে টাইটেনিয়ামের যন্ত্রাংশ, অত্যাধুনিক মাইক্রোচিপ, স্পেশালাইজড অপটিক্যাল সেন্সর আর ওই যে SAR রাডারের কথা বললাম, এগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে। ও আচ্ছা, মানে সাপ্লাই চেইনটা খুব জটিল। ভীষণ জটিল। একটা ড্রোন ধ্বংস হওয়ার পর আরেকটা নতুন ড্রোন বানিয়ে মাঠে নামাতে মাসে পর মাস, এমনকি কয়েক বছরও লেগে যেতে পারে। তার মানে এটা শুধু একটা উড়ন্ত যন্ত্র হারানো না, এটা আসলে দীর্ঘ সময়ের জন্য নজরদারির একটা বড় চোখ হারিয়ে ফেলার মতো অবস্থা তৈরি করছে। একদম ঠিক বলেছেন। আধুনিক মার্কিন সামরিক ডক্ট্রিন বা কৌশল পুরোপুরি নির্ভর করে এই ধরনের ইন্টেলিজেন্স বা ISR কভারেজের ওপর। মানে আগে থেকে সব দেখে রাখা। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের মতো অস্থিতিশীল অঞ্চলে এই ড্রোনগুলো ২৪ ঘণ্টা আকাশে উড়ে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করে। তো যখন একসাথে ১৬টা ড্রোন ধ্বংস হয়ে যায়, আকাশে নজরদারির একটা বিশাল শূন্যতা বা ব্লাইন্ড স্পট তৈরি হয়। মানে মার্কিন বিমান বাহিনী আক্ষরিক অর্থেই ওই নির্দিষ্ট অঞ্চলে সাময়িকভাবে অন্ধ হয়ে যায়। ঠিক। আর সবচেয়ে বড় কথা হল মার্কিন ডক্ট্রিন মূলত এমনভাবে তৈরি যেখানে তারা ধরে নেয় আকাশে তাদের একছত্র আধিপত্য থাকবে, যাকে বলে এয়ার সুপ্রিমেসি। হ্যাঁ, কিন্তু ইস্পাহানের মতো সুরক্ষিত জায়গায় যখন এই দামি ড্রোনগুলো এত দ্রুত খসে পড়তে থাকে, তখন তাদের পুরো সামরিক কৌশল একটা বড়সড় ধাক্কা খায়। তাদের নতুন করে ভাবতে হয় যে এত দামি প্রযুক্তি কি এই ধরনের সুরক্ষিত অঞ্চলে পাঠানো আদৌ যৌক্তিক? এই বিষয়টা সত্যিই ভাবনার মোড় ঘুরিয়ে দেয়। আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো যদি একটু একসুতে গাঁথি, আমরা দেখলাম কিভাবে অপারেশন এপিক ফিউরি যুক্তরাষ্ট্রের জন্য $480 মিলিয়ন এক বিশাল আর্থিক ক্ষতি ডেকে এনেছে। পাশাপাশি ইস্পাহানের কৌশলগত গুরুত্বটাও আমরা বুঝলাম। হ্যাঁ, যেখানে পারমাণবিক কর্মকাণ্ড আর মিসাইল উৎপাদন একটা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা জাল দিয়ে ঘেরা। আমরা ম্যাগাজিন থেকে যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পূর্ণ বিপরীতমুখী দাবিগুলো দেখলাম, আর সর্বশেষ দেখলাম কিভাবে এই ঘটনা মার্কিন বিমান বাহিনীর মজুদ আর দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের মূলে আঘাত এনেছে। এই পুরো বিশ্লেষণের সবচেয়ে বড় আহা মোমেন্ট বা চমকপ্রদ দিকটা হল খরচের এই চরম বৈপরীত্য। কস্ট অ্যাসিমেট্রি। একদম। একটু কল্পনা করুন, $30 মিলিয়ন দিয়ে তৈরি একটা মাস্টারপিস ইঞ্জিনিয়ারিং ধ্বংস করে দেওয়া হচ্ছে
হয়তো মাত্র $50,000 বা $1,00,000 মূল্যের একটা ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে। বাপরে, আকাশ-পাতাল তফাত। আধুনিক যুদ্ধবিদ্যায় এই খরচের অসামঞ্জস্যতা কোনো সামরিক বাহিনীর পক্ষেই দীর্ঘকাল বহন করা সম্ভব না। প্রযুক্তিগত এই লড়াইয়ে কেউই চিরকাল সুরক্ষিত থাকতে পারে না, সেটা যুক্তরাষ্ট্রই হোক আর ইরানই হোক। ঠিক বলেছেন। আর ঠিক এই খরচের বৈপরীত থেকেই একটা নতুন চিন্তার দুয়ার খুলে যায়। মানে, যদি $480 মিলিয়ন মূল্যের এই অত্যাধুনিক প্রযুক্তি একটা দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এত সহজেই পরাস্ত হতে পারে, তবে সামরিক বাহিনীগুলো কি ভবিষ্যতে এই ধরনের বহুমূল্যের অতিকায় ড্রোনের ওপর নির্ভর করা কমিয়ে দেবে? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এর বদলে তারা কি সস্তা, আকারে ছোট আর একবার ব্যবহারযোগ্য ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁকের দিকে ঝুঁকবে? এমন কোনো ব্যবস্থা যেখানে একসাথে শত শত সস্তা ড্রোন আক্রমণ চালাবে আর 10-20টা ধ্বংস হলেও মূল মিশনের কোনো ক্ষতি হবে না? সম্ভব না প্রবল। তাহলে MQ-9 রিপারের মতো এই বিপুল ব্যয়ের প্রযুক্তিগত বিস্ময়গুলো কি খুব শীঘ্রই সামরিক ইতিহাসের জাদুঘরে জায়গা করে নেবে? হয়তো এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দশকের যুদ্ধক্ষেত্রের আসল চেহারা নির্ধারণ করে দেবে। যাই হোক, এই চিন্তার খোরাকটি নিয়ে আজ শেষ করছি। আধুনিক যুদ্ধবিদ্যার এই সমীকরণগুলো সামনে আরও নতুন কি চমক নিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়।